আসসালামু আলাইকুম। আপনারা যারা এনটিআরসি পরীক্ষা দিবেন বা ফিজিক্সের বিভিন্ন রকম পরীক্ষা দিবেন, আমরা আজকে এমসিকিউ সমাধান করব ইনশাআল্লাহ পরিসংখ্যানিক বলবিদ্যা বা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের উপর। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স বা পরিসংখ্যানিক বলবিদ্যা আমরা জানি যে ফিজিক্সের একটা খুবই গুরুত্বপূর্ণ শাখা, বিশেষ করে থার্মোডায়নামিক্সের মতো টপিক বুঝতে গেলে। তাই এখান থেকে এমসিকিউগুলো এমনিতেই একটু কঠিন হয়ে থাকে। সো চলেন আমরা সেজন্য এখানে ১০০টা এমসিকিউ আলোচনা করি। আজকের ভিডিওতে ১০০টা এমসিকিউ আলোচনা করা কোনোভাবেই সম্ভব না। তাই আমরা পার্ট করে ভিডিওগুলো দিব ইনশাআল্লাহ। আরেকটা হচ্ছে আমাদের যে পেইড কোর্স সেখানে প্রায় ৫০০টা করে এমসিকিউ আছে পরিসংখ্যানিক বলবিদ্যায়। সো প্রথম প্রশ্নটি হচ্ছে পরিসংখ্যানিক বলবিদ্যায় মৌলিক স্বীকার্য কী? পরিসংখ্যানিক বলবিদ্যার মৌলিক স্বীকার্য কী? ৪টি অপশনের মধ্যে প্রথমটি হচ্ছে সিস্টেম সবসময় সাম্য অবস্থায় থাকে, পৌঁছায়। খ নাম্বার হচ্ছে কোনো বিচ্ছিন্ন সিস্টেমের সকল অ্যাক্সেসযোগ্য মাইক্রোস্টেট সমান সম্ভাবনাময়। তার মানে সোজা কথা হচ্ছে কোনো একটা বিচ্ছিন্ন সিস্টেমের ক্ষেত্রে সকল অ্যাক্সেসযোগ্য মাইক্রোস্টেটের প্রবাবিলিটি সমান। এটা হতে পারে, কারণ আমরা জানি যে সকল মাইক্রোস্টেটের কিন্তু প্রবাবিলিটি সমান, কিন্তু ম্যাক্রোস্টেটের ক্ষেত্রে সেটা সমান নয়। ৩ নাম্বার হচ্ছে শক্তি সর্বদা সংরক্ষিত থাকে। শক্তি সর্বদা সংরক্ষিত থাকে, এটা কিন্তু মৌলিক স্বীকার্যের আন্ডারে পড়ে না। আমরা মৌলিক স্বীকার্য নিয়ে একটা বিস্তারিত ভিডিও করেছি। আমার এনইউ যে ফিজিক্সের যে আলাদা আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমরা এটা নিয়ে আলোচনা করে থাকি। যেহেতু আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি ফিজিক্সের কোর্সগুলোও কভার করি। সো সেখানে কিন্তু আমরা ওই ওই যে আমাদের যে লেকচারগুলো, সেগুলো কিন্তু আমরা হচ্ছে আমাদের লাইভ ক্লাস নিব ইনশাল্লাহ। এরপরটা হচ্ছে কণাগুলো সবসময় স্বতন্ত্র হয়, মানে ডিস্টিংগুইশেবল হয়। সেই ৪টার মধ্যে মৌলিক যে স্বীকার্য, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের যে মৌলিক স্বীকার্যগুলো, তার মধ্যে খ নাম্বারটা অবশ্যই সত্য, এবং এটা একটা ফান্ডামেন্টাল একটা পোস্টুলেটস যে সমস্ত মাইক্রোস্টেট সমস্ত মাইক্রোস্টেট তাদের প্রবাবিলিটি হচ্ছে সমান, তাদের ঘটার প্রবাবিলিটি সমান। এর পরবর্তী প্রশ্ন ২ নম্বর প্রশ্ন হচ্ছে বলতেছে যে মাইক্রোস্টেট বলতে কী বোঝে বা কী বোঝায়? মাইক্রোস্টেট বলতে আসলে কী বোঝায়? আচ্ছা, মাইক্রোস্টেট বলতে বোঝায় যে একটা পরমাণুর আসলে একটা সিস্টেমের ভিতরে অসংখ্য অণু দিয়ে গঠিত সিস্টেম। একটা সিস্টেম ধরো অসংখ্য অণু দিয়ে গঠিত। সো এই যে অণুগুলো দিয়ে গঠিত, এই অণুগুলোর প্রত্যেকটি অণুর অবস্থান আছে একটা, এদের একটা ভরবেগ আছে। এই অবস্থান এবং ভরবেগ এগুলা যদি আমরা আলোচনা করি, এগুলা যদি আমরা জানি, এটাকে আমরা বলি মাইক্রোস্টেট। প্রত্যেকটা অণুর লেভেলে, প্রত্যেকটা পার্টিকেলের লেভেলে যদি আলোচনাটা হয়, তাহলে এটাকে আমরা মাইক্রোস্টেট বুঝি। ঠিক আছে? সো মাইক্রোস্টেটে এখানে এটা স্থূল বা ম্যাক্রোস্কোপিক ধর্ম তো না, মাইক্রোস্টেট তো মাইক্রো ধর্ম। সিস্টেমের তাপমাত্রা আমরা জানি একটা ম্যাক্রো লেভেলের ঘটনা, মানে তাপমাত্রা আসলে একটা ম্যাক্রো লেভেলের ঘটনা। আর তাপমাত্রার ইকুইভ্যালেন্ট মাইক্রো লেভেলের ঘটনা কি জানো? অভ্যন্তরীণ শক্তি যেটা, সেটা হচ্ছে আসলে তাপমাত্রার জন্য দায়ী। আয়তন একটা আমরা জানি যে এটা একটা ম্যাক্রো লেভেলের ঘটনা, এটা কোনো মাইক্রো লেভেলের ঘটনা না। সো এখানে বোঝাই যাচ্ছে যে উত্তর হবে হচ্ছে খ, সিস্টেমের প্রতিটি কণার অবস্থান ও ভরবেগের বিস্তারিত বিবরণ। এটাই হচ্ছে মূলত মাইক্রো স্টেটকে রিপ্রেজেন্ট করে। ৩ নম্বর প্রশ্নটি হচ্ছে মাল্টিপ্লিসিটি এর প্রেক্ষিতে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কি বোঝায়? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে আমরা জানি যে মূলত বোঝায় যে তাপমাত্রা সবসময় নিম্ন স্তর থেকে উচ্চ স্তরের যে তাপমাত্রা, ধরেন একটা তাপমাত্রা হচ্ছে এখানে হচ্ছে কম, আর এদিকে হচ্ছে তাপমাত্রা বেশি। সো তাপের যে আদান প্রদান সেটা সবসময় কম থেকে বেশির দিকে হয়। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রকে এই একভাবে প্রকাশ করা যায়, আর অনেকভাবে প্রকাশ করা যায়। আমরা জানি যে যেমন একটা ইঞ্জিন বা একটা সিস্টেমের থেকে ১০০% কর্মদক্ষতা পাওয়া কোনোভাবেই সম্ভব না। ঠিক আছে? মানে সম্পূর্ণভাবে কাজে রূপান্তর করা সম্ভব না। এটা আরেকভাবে বলা যায়। সো এখানে বলতে চাচ্ছি মাল্টিপ্লিসিটির এর ক্ষেত্রে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রকে সেক্ষেত্রে কীভাবে বোঝানো যায়, মানে কীভাবে সেটাকে এক্সপ্লেন করা যায়। আচ্ছা, মাল্টিপ্লিসিটি বলতে বোঝায় আপনার মাইক্রো স্টেট কতগুলো আছে। মাল্টিপ্লিসিটি মানে হচ্ছে আপনার মাইক্রো স্টেট কতগুলো আছে, মাইক্রো স্টেট। ঠিক আছে? যত বেশি মাইক্রো স্টেট
আপনার মাল্টিসিপ্লিটি তত বেশি হবে। সো আপনার দেখেন এখানে বলছে সিস্টেম তার বর্তমান ম্যাক্রোস্টেটে থাকতে চায়, এটা সত্য না। সিস্টেম তার বর্তমান ম্যাক্রোস্টেটে থাকতে চায়, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র এটাই বলে। একটি বিচ্ছিন্ন সিস্টেম কম মাল্টিসিপ্লিটি বিশিষ্ট ম্যাক্রোস্টেট থেকে বেশি মাল্টিপ্লিসিটি বিশিষ্ট ম্যাক্রোস্টেটের দিকে ধাবিত হয়। ইয়াস, এটা সত্য যে আপনার, আমি যেটা বললাম যে মাইক্রোস্টেট যেটার বেশি সেটার মাল্টিপ্লিসিটি কিন্তু বেশি। তার মানে যেটার মাইক্রোস্টেট কম এমন একটা সিস্টেম থেকে সেটা মাইক্রোস্টেট বেশিযুক্ত সিস্টেমের দিকে ধাবিত হতে চায়। এটাই হচ্ছে ন্যাচারাল টেন্ডেন্সি। মাইক্রোস্টেট কম মানে তাপমাত্রা কম, বেশি মানে তাপমাত্রা বেশি। আর বাকি যেগুলো আছে এগুলো আসলে শক্তি সংরক্ষিত হয়, এটা সত্য না। শক্তি সংরক্ষিত হয় এই জিনিসটা তো আসলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সাথে রিলেটেড। মাল্টিপ্লিসিটি সবসময় সময়ের সাথে কমতে থাকে, এটাও সত্য না, উল্টা আরও বাড়তে থাকে। ঠিক আছে, সো আপনি এটাকে এন্ট্রপির মধ্যে বলতে পারেন যে এন্ট্রপি বৃদ্ধির নীতি এটা। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন বলে যে এন্ট্রপি এবং মাইক্রোস্টেটের মধ্যে সম্পর্ক কোনটি? এন্ট্রপির সাথে মাইক্রোস্টেটের সাথে সম্পর্ক কোনটি? সো এখানে খেয়াল করেন আমাদের এন্ট্রপি মানে কি? এন্ট্রপি মানে হচ্ছে আসলে সিস্টেমের মেজারমেন্ট অফ ডিসঅর্ডারনেস। সো সেটাকে আমরা এস দিয়ে প্রকাশ করি। সেটা আমরা বোলসম্যানের সূত্র সবাই জানি, কে ইন্টু লগ ডব্লিউ, বা এটাকে আমরা অনেকেই যেভাবে এই চিহ্ন দিয়েও কিন্তু বোঝানো যায় কিন্তু। হ্যাঁ, তো এখানে এখন একটা বিষয় কি, এখানে কে হচ্ছে বোলসম্যানের যে ধ্রুবক সেটার মানটা আমি একটু লিখে দিচ্ছি, 1.38 ইন্টু 10⁻23 জুল পার কেলভিন। আর লগারিদম স্কেলে নিচ্ছি আমি ডব্লিউকে। ডব্লিউ হচ্ছে কি? ডব্লিউ হচ্ছে নাম্বার অফ মাইক্রোস্টেট। খেয়াল করেন মাইক্রোস্টেট কিন্তু ম্যাক্রো না। কোনো একটা ম্যাক্রোস্টেটে কতগুলো মাইক্রোস্টেট সম্ভব সেটাই হচ্ছে আসলে ডব্লিউ। আপনার ডব্লিউর মান যত বেশি হবে, তার মানে একটা ম্যাক্রোস্টেটের মধ্যে যত বেশি পরিমাণ মাইক্রোস্টেট যত বেশি থাকবে, আপনার ওই সিস্টেমের এন্ট্রপির মান তত বেশি বেড়ে যাবে, এন্ট্রপির মান তত বাড়বে। তার মানে ডব্লিউ যত বাড়বে আপনার এন্ট্রপির মানও তত বাড়বে। এটা হচ্ছে বোলসম্যান বলে যে নাম্বার অফ পসিবল মাইক্রোস্টেট যদি বেড়ে যায় তাহলে আপনার সেখানে এন্ট্রপিও কিন্তু বেড়ে যাবে। ওয়েল, এর পরবর্তীতে আমাদের টপিক হচ্ছে মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বল। এর ক্ষেত্রে কোন রাশিগুলো ধ্রুবক থাকে? আমরা জানি যে এনসেম্বল 3 টাইপের, তার মধ্যে মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বল, যেটা একটু খেয়াল করি, মাইক্রো ক্যানোনিক্যাল সেটা একটা বিচ্ছিন্ন সিস্টেমকে রিপ্রেজেন্ট করে। বিচ্ছিন্ন সিস্টেম বলতে হচ্ছে একেবারে যেটা সবার থেকে আলাদা, আইসোলেটেড। সো বিচ্ছিন্ন সিস্টেম মানে কি? সেখানে কণার সংখ্যা কিন্তু ফিক্সড থাকবে, কারণ সে যেহেতু সবার থেকে বিচ্ছিন্ন কণার সংখ্যা। সেখানে সিস্টেমের আয়তন ফিক্সড থাকবে, সিস্টেমের যেই টোটাল যে ভলিউম, সেই ভলিউমটা কিন্তু ফিক্সড। হ্যাঁ, সো আরেকটা হচ্ছে সিস্টেমের যে এনার্জি, শক্তি, সেই শক্তি কিন্তু কোনোভাবে আদান প্রদান করার কোনো ওয়ে নাই, কারণ সে একেবারেই বিচ্ছিন্ন বা আইসোলেটেড হওয়ার কারণে তার এনার্জি হচ্ছে সেম থাকবে। সো এটার উত্তর হবে হচ্ছে গ। আশা করি বুঝতে পারছেন। তো এরপরে যে 6 নম্বর প্রশ্নটি, যে তাপীয় আধারের বা হিট বাথ এর সংস্পর্শে থাকা কোনো সিস্টেমকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করতে পারে কোন এনসেম্বল? এখানে উত্তর হচ্ছে সরাসরি ক্যানোনিক্যাল এনসেম্বল। আসলে ক্যানোনিক্যাল এনসেম্বল হচ্ছে মূলত কোনো একটা হিট সোর্সের সাথে, কোনো একটা তাপীয় আধারের সাথে বা হিট সোর্সের সাথে হচ্ছে সংস্পর্শে থাকে। এই জন্য এখানে তাপমাত্রা আমাদের টি থাকে হচ্ছে ফিক্সড, এই সিস্টেমে তাপমাত্রা থাকে ফিক্সড, কিন্তু এনার্জি কিন্তু আপনার ফিক্সড না, এনার্জি হচ্ছে উঠানামা করতে পারে। সো এনার্জির ভ্যালু বাড়তে পারে, কমতে পারে, কিন্তু তাপমাত্রা ফিক্সড। এখানে কণার সংখ্যা ফিক্সড, আয়তন ফিক্সড, তাপমাত্রা ফিক্সড। আর আমাদের যে সিস্টেমটা সেই সিস্টেমটা হচ্ছে একটা তাপীয় আধার বা একটা হিট বাথের সাথে হচ্ছে কানেক্টেড থাকে, সংস্পর্শে থাকে।
সো এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু আমি মনে করি যে বেশ কনফিউজিং হতে পারে। আপনি হঠাৎ করে যদি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন পান, আপনার জন্য কিন্তু কনফিউজিং হয়ে যাবে। কারণ অপশনগুলো একটু খেয়াল করেন। অপশনগুলো দেখেন, এই 4টা অপশনের 4টা অপশনই আপনার কাছে মনে হইতে পারে যে তখন অ্যান্সার, তাই না? সো এইজন্য আমাদের কোর্সে এমনভাবে ডিজাইন করা যে আমরা, যেহেতু আমি অলরেডি ফিজিক্স গ্র্যাজুয়েট, অনার্স মাস্টার্স আমার ফিজিক্সে, সো আমি জানি যে এই টপিকগুলো আমি পড়া থাকার কারণে, আমি অলরেডি ন্যাশনাল ইউনিভার্সিটি ফিজিক্স ডিপার্টমেন্ট স্টুডেন্টদেরকে পড়ানোর কারণে আমি জানি যে অ্যাকচুয়ালি এগুলা কোনটার অ্যান্সার কী হবে, কী আলোচনা করলে ইনশাল্লাহ আপনি ভালো করতে পারবেন। সো আমাদের সাথে যুক্ত হতে চাইলে আমাদের সাথে কানেক্টেড হতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে 01851012 433 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে কোনো এনসেম্বলে রাসায়নিক বিভব, আয়তন ও তাপমাত্রা টি ধ্রুবক থাকে। কোন এনসেম্বলের ক্ষেত্রে রাসায়নিক বিভব, আয়তন আর তাপমাত্রা হচ্ছে ধ্রুবক থাকে? উত্তর হচ্ছে এটা গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বল। এখানে বোঝানোর আসলে কিছু নেই, কারণ এটা আসলে এক কথায় উত্তর। আরেকটা কথা একটু বলে রাখি, আমরা কিন্তু পরীক্ষার ব্যবস্থা রাখছি, হ্যাঁ, এই এমসিকিউ পরীক্ষা কিন্তু আপনি দিতে পারবেন। আপনি এমন না যে এই যে উত্তর সহকারে পাবেন, শুধুমাত্র পিডিএফ পাবেন এমন না, পিডিএফ পাবেন, আপনি এক্সাম দিতে পারবেন গুগল ফর্মে। সো অনেকগুলো সুবিধাই আছে, ইনশাল্লাহ জয়েন হলে বুঝতে পারবেন। স্যার এখানে গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বলের ক্ষেত্রে আসলে এটা এক ধরনের উন্মুক্ত সিস্টেমকে বোঝায়, মানে ওপেন সিস্টেমকে বোঝায়, ঠিক আছে? সো এই সিস্টেম যেহেতু ওপেন সিস্টেমকে বোঝায়, তাই উন্মুক্ত সিস্টেমকে বোঝায়, তাই এখানে কণার সংখ্যা কিন্তু ধ্রুবক হওয়া যাবে না, শক্তিও কিন্তু ধ্রুবক হওয়া যাবে না, এগুলো কিন্তু হচ্ছে চেঞ্জ হবে। কিন্তু আয়তন, তাপমাত্রা এগুলো হচ্ছে ধ্রুবক হবে। যেহেতু আয়তন, তাপমাত্রা ধ্রুবক হবে, তাই রাসায়নিক বিভবও এখানে হচ্ছে ধ্রুবক হবে। এরপরে 8 নাম্বার যে প্রশ্ন, সেখানে বলছে যে পরিসংখ্যানিক বলবিদ্যায় পার্টিশন ফাংশন জেড কিসের সমষ্টি? এই প্রশ্নটা বেশ কনফিউজিং হতে পারে, কারণ এখানে বলছে সকল সম্ভাব্য শক্তির, সকল সম্ভাব্য ম্যাক্রোস্টেটের, সকল সম্ভাব্য মাইক্রোস্টেটের যাদের বোলসম্যান ফ্যাক্টর দিয়ে গুণ করা আছে, সকল সম্ভাব্য আয়তনের। সো খুবই কনফিউজিং মনে হতে পারে। তবে দুইটা জায়গায় সবচেয়ে বেশি কনফিউশন হতে পারে বলে আমি মনে করি, সেটা হচ্ছে অপশন নাম্বার ক আর গ এর ক্ষেত্রে। কারণ পার্টিশন ফাংশনের ক্ষেত্রে সম্ভাব্য যেই শক্তি সেটাও আসলে সেখানে থাকে, আবার মাইক্রোস্টেটও সেখানে কিন্তু থাকে। আসলে উত্তর হবে এখানে গ, সকল সম্ভাব্য মাইক্রোস্টেটের সমষ্টি, আর সেখানে হচ্ছে বোলসম্যান ফ্যাক্টর দিয়ে সেটা হচ্ছে গুণ করা থাকে। সো এটার উত্তর হবে হচ্ছে গ। সো আমি যেটা বললাম, আমাদের আমাদের গুগল ফর্মে আপনারা হচ্ছে পরীক্ষা দিতে পারবেন। প্রতি মাসে আমরা বেশ কয়েকটা পরীক্ষা নিব। এখন আমরা ডিসাইড করিনি, আমার ইচ্ছা আছে যে 10-12টা করে পরীক্ষা নেওয়ার, একটা করে চ্যাপ্টার শেষ করব, সেই চ্যাপ্টারের উপর পরীক্ষা হবে, এরকম আর কি, ঠিক আছে? সো পরীক্ষা দিলে আশা করি তখন আপনারা ভালো বুঝতে পারবেন যে আপনাদের প্রস্তুতি কেমন হয়েছে। আর আমরা সহায়ক পিডিএফ দিয়ে দিব আপনাদেরকে, ইনশাল্লাহ পিডিএফগুলো দিয়ে দিব। আপনি যদি পিডিএফগুলোকে যদি চান যে না আমি হচ্ছে বই চাই, বই পিডিএফ না, তাহলে পিডিএফগুলোকে আমি প্রিন্ট করে বই আকারে পাঠিয়ে দিব। সেক্ষেত্রে প্রিন্টিংয়ের যে খরচটা ওইটা আপনাকে অবশ্যই দিয়ে দিতে হবে। কিন্তু যদি আপনি বলেন না আমি হার্ড কপির দরকার নেই, আমার পিডিএফ দিলে হবে, পিডিএফটা আপনি ফ্রিতে পেয়ে যাবেন কোর্সে। এর পরের প্রশ্ন যে ম্যাক্সওয়েল বোলসম্যান পরিসংখ্যান কাদের ক্ষেত্রে প্রযোজ্য? আমরা জানি যে 3টা পরিসংখ্যান আছে, তার মধ্যে ম্যাক্সওয়েল বোলসম্যান একটা। তো ম্যাক্সওয়েল বোলসম্যান পরিসংখ্যান এটা হচ্ছে প্রযোজ্য হচ্ছে আপনার স্বতন্ত্র কণা বা ডিস্টিংগুইশেবল কণার ক্ষেত্রে প্রযোজ্য। সো এখানে যেমন অভিন্ন বোসন, অভিন্ন ফার্মিয়ন, শুধুমাত্র ফোটন, আসলে অপশনগুলো দেখে বেশ কনফিউশন লাগার কথা। ব্যাখ্যাটা একটু পড়ে নিই আমরা, এইরকম ব্যাখ্যা সহকারে কিন্তু পেয়ে যাবেন এমসিকিউগুলোতে, হ্যাঁ। সো ক্লাসিক্যাল পার্টিকেলগুলোর ক্ষেত্রে এটা হচ্ছে প্রযোজ্য, ম্যাক্সওয়েল বোলসম্যান যেই থিওরিটা, ক্লাসিক্যাল পরিসংখ্যান বলে এটাকে, বা ক্লাসিক্যাল পার্টিকেলগুলোর ক্ষেত্রে যা উচ্চ তাপমাত্রা ও নিম্ন ঘনত্বে হচ্ছে প্রযোজ্য, কোয়ান্টাম প্রভাব নগণ্য থাকে এখানে, এবং কণাগুলোকে স্বতন্ত্র মানে ডিস্টিংগুইশেবল মনে করা হয় এখানে। এর পরের প্রশ্ন হচ্ছে বোস-আইনস্টাইন পরিসংখ্যান কাদের ক্ষেত্রে প্রযোজ্য? বোস-আইনস্টাইন পরিসংখ্যান কাদের ক্ষেত্রে প্রযোজ্য? এখানে অপশন নাম্বার ক হচ্ছে অর্ধপূর্ণ সংখ্যা স্পিন বিশিষ্ট, পূর্ণ সংখ্যা স্পিন বিশিষ্ট, ভরহীন কণা এবং যাদের স্পিন নেই।
তো আমরা জানি যে এটা একদম সহজেই সবাই জানেন এটা নিশ্চয়ই যে এটা হচ্ছে খ হবে পূর্ণ সংখ্যা স্পিন বিশিষ্ট যারা কণা তাদের ক্ষেত্রে। তো এগুলা হচ্ছে ফোর্স ক্যারিয়ার যে পার্টিকেলগুলো আছে তাদের ক্ষেত্রে, যেমন ফোটন, গ্লুয়ন, এরা কিন্তু হচ্ছে ফোর্স ক্যারিয়ার পার্টিকেল। সো এদের ক্ষেত্রে হচ্ছে বোস আইনস্টাইনের যেই থিওরি, যেই পরিসংখ্যানিক থিওরি, সেটা হচ্ছে অ্যাপ্লিকেবল। কোন পরিসংখ্যান পলির বর্জন নীতি বা পাউলির বর্জন নীতি হচ্ছে মেনে চলে? আচ্ছা, এটার উত্তরটা হচ্ছে খুবই সিম্পল। সেটা হচ্ছে আসলে পলির বর্জন নীতি একটা কোয়ান্টাম থিওরি, তাই না? এটা একটা কোয়ান্টাম পার্টিকেলের জন্য প্রযোজ্য। সো ম্যাক্সওয়েল বোলসম্যান তো এখানে আসবে না, কারণ এটা হচ্ছে ক্লাসিক্যাল থিওরি, তাই না? আর কোনোটি নয়তো অপশন হতেই পারে না এখানে, যেহেতু উত্তর দুইটার মধ্যে একটা আছে। সো আমরা কোনটা নিব? উত্তর কি এটা নিব না এটা নিব? খ নিব না গ নিব? উত্তর হচ্ছে, দেখেন আমরা একটু আগেই দেখলাম আগের কোশ্চেনে যে বোস আইনস্টাইন যে কনডেনসেশন, বোস আইনস্টাইন যে পরিসংখ্যানটা, সেটা আসলে ফোর্স পার্টিকেলের জন্য, ফোর্স ক্যারিয়ার যারা তাদের জন্য হচ্ছে প্রযোজ্য। তো ফোর্স ক্যারিয়ার যারা তারা কিন্তু এই পার্টিকেলগুলো যেমন ফোটন বা এরা কিন্তু আসলে পলির বর্জন নীতি কিন্তু মেনে চলে না, কিন্তু ফার্মি ডিরাক থিওরি এটা কিন্তু মেনে চলে। পলির বর্জন নীতি কি বলে? যে একটি পরমাণুতে যে কোনো দুইটা ইলেকট্রন যদি আপনি নেন, যে কোনো দুইটি ইলেকট্রন নেন, নিলে তাদের চারটি কোয়ান্টাম সংখ্যার মান এক হতে পারে না। কিন্তু বোস আইনস্টাইনের যে কণাগুলো আছে যেমন ফোটন টোটন, এদের ক্ষেত্রে অবশ্য সমান হতে পারে, সম্ভব। ঠিক আছে? সো আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না, পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করে যাব ইনশাল্লাহ। আমাদের সাথে যদি আপনি থাকেন, আশা করা যায় ইনশাল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম।